আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেটকে বিশাল আমি ছড়া গুলি করি আপনার রাইফেলের নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। এশিয়াতে নার্সিং এর যে মর্যাদা এটা চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততর সেবাটা হচ্ছে মায়ের সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করছে যেন মায়ের সেবা নিয়ে দায়িত্ব পালন। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সেই সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করে। তো 90% সারা বাংলাদেশের 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেটকে বিশাল আমি ছড়া গুলি করি আপনার রাইফেলের এই কারণে আমাকে তো হসপিটালাইজ হতেই হলো এবং এর যে পরবর্তী প্রভাব আফটার ইফেক্ট যেটাকে বলে আফটার এফেক্ট সেটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে, পোস্ট অপারেটিভ অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে। এবং আজও যে লাঠি নিয়ে আমাকে যেতে হয় এটা কিন্তু সেই আন্দোলনে সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া। তো আমি নার্সিং এর যে স্বরূপ দেখেছি, নার্সিং এর যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, আমি ভারতে চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবে। এশিয়াতে আপনারা এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিং এর যে মর্যাদা এটা চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকা। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে বয়স অনেক ছোট কিন্তু সে যখন সেবা করছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততর সেবাটা হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করছে যেন মায়ের সেবা নিয়ে দায়িত্ব পালন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয়, আমি একটা বিষয়ে মানে হাসপাতালে ভর্তি হলাম, তারপর কিছুটা সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সের পাঠিয়েছিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সেই সেটা আমাদের দেশ আর দেশের পার্থক্য বলছিলাম সত্যিকার বলতে দ্বিধা নেই। সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা। আমি আরেকটু কথাই বলবো যে হেয় করা নার্স, কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ চোখে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিং এর উপর গ্রাজুয়েশন আছে, নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগত ভাবে আমরা বাংলাদেশে এশিয়ার মধ্যে শিখে থাকি। আমি যেহেতু চিকিৎসা করেছি সেখানেও দেখেছি, দেখো হয়তো আমাদের চাইতে কিছু ইমপ্রুভ, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন করতে পারে, সেটা একটা বড় দিক। যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখে ডাক্তারদের পরে, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাবে, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকে একটা পত্রিকায় পড়ছিলাম যে চট্টগ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স, 30 জনের মতো অর্ধেকের নার্স আছে, এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য, সে বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, এবং সে বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া নিতে হয়।
তো 90% সারা বাংলাদেশের 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। তারা হেড কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক, তাদের সেই ব্যবস্থা নিতে পারে। সম্পূর্ণরূপে তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল। এই কারণেই তাদের তো সার্বক্ষণিক কাজ, মানে দিন শিফটে কাজ করতে হয়, সেইটা স্ট্রিক্টলি মেনটেন হয়। কখনো দেখা গেছে যে 12 ঘন্টাও কাজ করতে হয়েছে, কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে, তাকে হয়তো 2 শিফট কাজ করতে হয়েছে। এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিজি বা 2 একটা জায়গায় আপনার ইয়ে হতে পারে।